আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছিলাম। আমরা দেখেছিলাম যে যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে এবং এই দুইটা বিন্দুর যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ আমরা বলেছিলাম স্থানাঙ্ক মানে হচ্ছে একটা বিন্দুর ঠিকানা। মনে করলাম দুটো বিন্দু দেওয়া আছে, মনে করি এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু। তাহলে এই বিন্দু দুইটা বিন্দু দেওয়া মানে অবশ্যই তাদের ঠিকানা দেওয়া দিতে হবে। তাহলে মনে করলাম এই দুইটা বিন্দুর ঠিকানা দেওয়া আছে। এই বিন্দুটার ঠিকানা দেওয়া আছে x1, y1 এবং এই বিন্দুটার ঠিকানা দেওয়া আছে x2, y2। আমাকে যদি বলা হয় যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই এ বিন্দু থেকে বি বিন্দু কতটুকু দূরত্বে আছে, আমরা এই দূরত্বটা বের করেছিলাম এ বি। এ বি বলতে আমরা বোঝাচ্ছি এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা বলেছিলাম এটা ছিল কি √x1 - x2 বা x2 - x1, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে ভুজ বলছিলাম কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, তার উপর হচ্ছে রুট বর্গমূল। এখন এখানে দেখো, এখানে যেহেতু x1 - x2 এর উপর স্কয়ার আছে, তাহলে কেউ যদি x2 - x1 করে, অর্থাৎ x1 x2 আগে পরে লিখে, তাহলে কোনো সমস্যা হবে না, কারণ দুইটার উপরে কি আছে, স্কয়ার আছে। স্কয়ার থাকলে আমি যদি y2 কে আগে লিখি, y1 কে পরে লিখি, তারপরে কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা কি দুইটা বিন্দুর স্থানাঙ্ক লিখেছিলাম। ঠিক আছে, আমরা আরো বলেছিলাম যে যদি y1 = y2 হয়, অর্থাৎ দুইটা বিন্দুর কোটি দুইটার মান যদি সেম হয়, অর্থাৎ কোটি দুইটার মান যদি সেম হয়, তাহলে এই সূত্র থেকে আমরা কি দেখতে পাই, এ বি আমরা কি বলতে পারি, যদি অর্থাৎ কখনো এই এ বিন্দু এবং বি বিন্দুর কোটি দুইটার মান সেম হতো, অর্থাৎ y1 = y2 হয়, তাহলে দেখো তো y1 = যদি y2 হয়, তাহলে y2 এর পরিবর্তে আমরা y1 লিখতে পারি। মানে এই জিনিসটা আমার কাটাকাটি করে কি হয়ে যায়, ভিনিশ হয়ে যাচ্ছে। তাহলে থাকবে শুধু কি এইটা, অর্থাৎ এইটা আমার 0 হয়ে যাচ্ছে, থাকবে শুধু এই অংশটা আমার, এই অংশটার স্কয়ার এবং রুটে কাটা যাবে। তাহলে আমরা যেহেতু জানি দূরত্ব সবসময় পজিটিভ হয়, তাহলে আমরা এই জন্য এ বি = তখন বলছিলাম মডুলাস অফ x1 - x2, কারণ কি এই স্কয়ার এবং রুটে কাটা যাবে। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা জানি দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ হয়। এই জন্য আমরা এই মডুলাসের ভিতরে x2 - x1 লিখছিলাম। মানে এর মানটা যাই হোক না কেন, আমরা অবশ্যই সবসময় কি লিখবো, পজিটিভ লিখবো। অর্থাৎ এই দুইটা বিন্দুর বিয়োগ করলে, তাহলে যদি y দুইটা এক হয়, তাহলে আমাদের দুইটা বিন্দুর দূরত্ব হবে ভুজ, যদি কোটি দুইটা সেম হয়, তাহলে ভুজদ্বয়ের অন্তর। এই মানটা সবসময় কি লিখতে হবে, অর্থাৎ এইটা ক্যালকুলেশন করে সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, আবার যদি কি যদি হচ্ছে আমার ভুজগুলো এক হয়ে x1 = x2, অর্থাৎ দুইটা বিন্দুর ভুজ যদি সেম হয়, তাহলে তখন আমার এ বি হবে কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ y1 - y2। বুঝতে পারছে? অর্থাৎ আমাদের এই রেজাল্টটা যাই হোক না কেন, আমরা এটা কি করে লিখবো, পজিটিভ করে লিখবো। তো এটা যদি আমার নেগেটিভ হয়, তাও কি লিখবো, পজিটিভ লিখবো। এই ছিল আমাদের অনুসিদ্ধান্ত। এবং আমরা সেখানে আরেকটা কথা বলছিলাম, অর্থাৎ দুইটা বিন্দুর যদি y এর মান, y এর স্থানাঙ্ক দুইটা একই হয়, আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি, ঠিক আছে, কখন দুইটা বিন্দুর ভুজের মান দুইটা এক হবে, বা কখন দুইটা বিন্দুর কোটির মান দুইটা এক হবে, অর্থাৎ কতগুলো বিন্দু যদি, মনে করো কোন একটা বিন্দু যদি x অক্ষের সমান্তরাল হয়, যতগুলো বিন্দু আছে x অক্ষের সমান্তরালে আমি যতগুলো বিন্দু আঁকি না কেন, সবার কোটির মানটা কি সেম, বাট কি ভুজের মানটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ x অক্ষের সমান্তরালে যতগুলা বিন্দু থাকবে, সবার ভুজের মানটা পরিবর্তন হবে। অর্থাৎ দেখো তো, এই জায়গাতে x এর মান এবং x এর মানটা 0, বাট এই জায়গাতে x এর মানটা আস্তে আস্তে বাড়তে বাড়তে গেছে, এই জায়গাতে x এর মানটা কি হচ্ছে, নেগেটিভ দিকে বাড়ছে। অর্থাৎ x এর মানটা পরিবর্তন হবে। কোন একটা কতগুলো বিন্দু যদি x অক্ষের সমান্তরালে হয়, তাহলে x এর মানটা পরিবর্তন হয়, বাট y এর মানটা সেম। অর্থাৎ এই বিন্দুর y এর মান যদি 5 হয়, অর্থাৎ এইটুকু যদি 5 হয়, তাহলে সবগুলো বিন্দুর y এর মান 5। তাহলে যখন দুইটা বিন্দুর y এর মানগুলো ফিক্সড হবে,
যতগুলো বিন্দু থাকে তাদের y এর মানগুলো ফিক্সড হবে, তখন তাদের দূরত্বটা হবে কোটি দুইটার পার্থক্য। সাপোজ দেখো, মনে করো এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে, দুইটা বিন্দু আছে। তাহলে যেহেতু এদের y এর মান সেম, তাহলে এইটা বিন্দুর স্থানাঙ্ক যদি 2,5 হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 5,5। কারণ যেহেতু x অক্ষের সমান্তরালে এই বিন্দুগুলো আছে, তাহলে তাদের x এর মানটা চেঞ্জ হচ্ছে, বাট y এর মানটা কি সেম। তাহলে এখন আমাকে যদি বলে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এখান থেকে এই বিন্দুটার এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে আমরা জানি যেহেতু কোটির মান সেম, তাহলে বিয়োগ হবে কি ভুজের মান ধরেছি। তাহলে এইটুকু দূরত্ব কত হবে, তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ 2 - 5, অর্থাৎ এই ভুজ এবং এই ভুজ এই দুইটা বিয়োগফল। এটা বিয়োগফল কত হয়, মডুলাস অফ -3। তাহলে এটা আমরা লিখবো, অতএব দূরত্ব হবে কত, 3 একক। এই যে পজিটিভ করে লিখলাম। তাহলে আমরা জানি কোনটা সরলরেখা যদি x অক্ষের সমান্তরালে হয়, তাহলে ওই সরলরেখার উপর যতগুলা বিন্দু আছে না কেন, তাদের কোটির মানটা অর্থাৎ y এর মানটা সেম। এবং ওই সরলরেখার যতগুলা বিন্দুর আমি দূরত্ব বের করি, শুধু ভুজের মান দুইটার পার্থক্য হবে। ঠিক তেমনি কতগুলা সরলরেখা যদি আমার এবার কি হয়, y অক্ষের সমান্তরালে, ধরলাম কি এইদিকে y অক্ষের সমান্তরাল, এখানে অনেকগুলো বিন্দু আছে ধরলাম, অনেকগুলো বিন্দু আছে। আচ্ছা বলো, মনে করো এই একটা বিন্দু আছে এবং এই একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর আমার হচ্ছে দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এই যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে y এর মানগুলো চেঞ্জ হবে, বাট হচ্ছে x এর মানগুলো ফিক্সড। অর্থাৎ এই বিন্দুর x এর মান যা, এটা যদি 5,3 হয়, এটা যদি 5,6 হয়, তাহলে আমাকে যদি বলে এই দুইটা বিন্দুর দূরত্ব কত, যেহেতু ভুজের মানগুলো সেম অর্থাৎ x এর মানগুলো সেম, তাহলে দূরত্ব হবে কোটি দুইটার পার্থক্য, অর্থাৎ হবে কি মডুলাস অফ 3 - 6। তাহলে আসে আমার কত, মডুলাস অফ -3, অর্থাৎ আমার এটা হবে কত 3। আমরা যেহেতু দূরত্ব লিখবো, এই জন্য আমরা পজিটিভ করে লিখবো। আশা করি বুঝে গেছে। এবং আমরা সূত্র থেকেও এটা বের করতে পারি। যদি ভুজ একই হয়, তাহলে বিন্দু দুটার দূরত্ব হবে কোটি দ্বয়ের পার্থক্যের মডুলাস। মডুলাস মানে হচ্ছে এইটুকুই যে আমরা মানটা পজিটিভ করে লিখবো। আর যদি কোটি এক হয়, তাহলে বিন্দু দুটার দূরত্ব হবে ভুজ দ্বয়ের পার্থক্য। আশা করি বুঝে গেছে। এখন আমরা এই দূরত্বের সূত্রের ব্যবহারটা শিখবো, অর্থাৎ দূরত্বের সূত্র আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি এই দূরত্বের সূত্রটা। ঠিক আছে, মনে করো আমাদেরকে দুইটা বিন্দু দিয়েছে, মনে করো এ একটা বিন্দু দেওয়া আছে 5,6 আর বি একটা বিন্দু দিয়েছে -3,2। বলছে এ বি এর দূরত্ব নির্ণয় করতে। তাহলে আমরা জানি কি এ বি ইকুয়াল টু হচ্ছে √, কি হবে, আমরা জানি ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। তাহলে ভুজ কত হচ্ছে 5 মাইনাস, তাহলে কোটির ভুজের মান কি -3, তাহলে মাইনাস আর মাইনাস হচ্ছে +3। এবং আমরা এখান থেকে আরেকটা জানি, যদি ভুজ দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে অবশ্যই যোগ হবে, এবং ভুজ দুইটা যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে বিয়োগ হবে। যেমন ভুজ দুইটা কি ছিল, বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই জন্য যোগ হয়ে গেছে। আবার দেখো তো কোটি দুইটা কি একই চিহ্ন বিশিষ্ট, তাহলে তারা কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, অর্থাৎ 6 - 2 হোল স্কয়ার, অর্থাৎ তাদের মানটা কমে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের √8 স্কয়ার মানে 64 প্লাস 6 থেকে 2 বাদ দিলে 4, 4 4 16। এই দুটো যোগ করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের দূরত্ব আমরা বের করতে পারি কি, বর্গমূল ভুজ দ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। ঠিক আছে, যদি আমাদের এরকম দেওয়া থাকতো এ একটা বিন্দু 5, হচ্ছে -3 এবং বি একটা বিন্দু আছে 6, হচ্ছে -3। বলছে এইরকম একটা বিন্দু আছে, দুইটা বিন্দু যাদের কি কোটি দুইটার মান সেম, তাহলে আমরা বলছিলাম এই এ বি এর দূরত্বটা হবে, তখন আমার এই সূত্রে যাওয়ার দরকার নেই, আমরা শর্টকাটে বলছিলাম মডুলাস অফ কি, যেহেতু কোটি সেম তাহলে ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ 5 - 6। তাহলে 5 - 6 করলে আমরা পাবো কত, -1। যেহেতু আমরা যেটা দূরত্ব, অতএব সবসময় আমরা কি দূরত্বটা কি +1 লিখবো।
আবার যদি কোন একটা বিন্দু আমাদের দেওয়া থাকে a 3, -2 এবং b দেওয়া আছে 6, -3। আচ্ছা 3, -3, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব কত হবে দেখো তো। এই দুইটা বিন্দুর ভুজের মান দুইটা সেম, তাহলে আমরা জানি এই দুইটা বিন্দুর দূরত্ব হবে এ বি ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ কোটিদ্বয়ের অন্তর। তাহলে কত হচ্ছে -2, অন্তর মানে মাইনাস, মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে ইন্টু হচ্ছে 3। তাহলে আমরা কত পাচ্ছি -2 তে +1 অর্থাৎ 1ই পাচ্ছি। এইভাবে আমরা দূরত্বগুলো বের করতে পারি। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা যদি দেখি যে দুইটা বিন্দুর ভুজ বা কোটি সেম, তাহলে আমরা শর্টকাটে দ্রুত এইভাবে মানটা বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা এইবার আমরা যাই হচ্ছে এই দূরত্বের সূত্রের মাধ্যমে আমরা কি কি প্রমাণ করতে পারি। দেখো দূরত্বের সূত্রের মাধ্যমে আমরা প্রথম যে প্রমাণটা করি সেটা হচ্ছে আমাদেরকে বলে যে দেখাও যে তিনটা বিন্দু দিবে, বলবে যে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করছে। মনে করো আমাদেরকে তিনটা বিন্দু দিবে, বলে যে এরকম দেখা যাচ্ছে যে একটা বিন্দু হচ্ছে আমাদের উদাহরণ 2 এ যে ম্যাথটা আছে, উদাহরণ 2 এ বলছে দেখাও যে কি বলছে 4, -1 2, 1 এবং হচ্ছে 1, 2 এই তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। একই সরলরেখার উপর অবস্থিত। এইভাবে আমাদেরকে বলতে হবে দেখা যাচ্ছে তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, অথবা বলতে পারে দেখা যে এই তিনটা বিন্দু সমরেখ। এই ম্যাথটা আরেকভাবে আসতে পারবে, বলবে সমরেখ। বলবে যে দেখাও যে এত 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 বিন্দু, এই তিনটি বিন্দু হচ্ছে সমরেখ। এইখান থেকে বলবে সমরেখ। আবার আরেকভাবে আসবে, বলতে পারে যে দেখাও যে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। বুঝা যাচ্ছে? অর্থাৎ এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। একটা ম্যাথ অনেকভাবে আসতে পারে। বুঝা যাচ্ছে? বলবে যে দেখাও যে এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ। সমরেখ কথার অর্থও হচ্ছে যে একই সরলরেখায় অবস্থিত। আবার বলছে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। দেখো তিনটা বিন্দু যদি একই সরলরেখায় হয়, মনে করো একটা সরলরেখার উপরে এই তিনটা বিন্দু আছে, তাহলে দেখো তো এদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। যদি ত্রিভুজ গঠন করা না যায় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? 0 হবে। কারণ আমরা জানি একটা ত্রিভুজ গঠনের জন্য তিনটা বিন্দু 3 দিকে থাকতে হয়, একই সরলরেখার উপর না। যদি থাকে তখন এই ত্রিভুজটা একটা এরিয়া দখল করে, ফলে আমরা তার একটা ক্ষেত্রফল পাই। বাট এই তিনটা বিন্দু দ্বারা যে সরলরেখা হয়েছে কোনো ত্রিভুজ উৎপন্ন হয়নি, তাহলে এটা কোনো এরিয়া দখল করে না, এই জন্য এদের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। ঠিক আছে। তাহলে দেখো এই প্রমাণটা আমরা 3 ভাবে করব। এখন যেহেতু আমরা দুইটা বিন্দুর দূরত্বের সূত্রের প্রয়োগ করছি, নাম্বার 1 এ আমরা কি করব? এই সূত্রটা দেখব। ঠিক আছে। তাহলে এই প্রমাণটা আমরা দেখব। তাহলে দূরত্বের সূত্রের মাধ্যমে আমরা করি। দেখো তিনটা বিন্দু যদি একই সরলরেখার অবস্থান করে, মনে করি এ বি এবং সি, মনে করলাম এই তিনটা বিন্দু হচ্ছে এ বি এবং সি। এই তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থান করে, তাহলে এ বি এর দূরত্ব এবং বিসি এর দূরত্ব, অর্থাৎ এ বি এই দূরত্ব এবং বিসি এই দূরত্বটা যদি আমি যোগ করি, তাহলে এসি এর সমান হবে। অর্থাৎ এ বি এর দূরত্ব যদি 3 হয়, বিসি এর দূরত্ব যদি 4 হয়, তাহলে আমি যদি বলি এ বি এর দূরত্ব হচ্ছে 3, বিসি এর দূরত্ব হচ্ছে 4, অতএব এসি এর দূরত্বটা অবশ্যই হবে দুইটা যোগফল, অর্থাৎ 3 + 4 = 7। তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত দূরত্বটা হবে 7। বুঝা যাচ্ছে? অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর দূরত্বের যোগফল হবে তৃতীয় বিন্দু দুইটা দূরত্বের যোগফলের সমান।
তিনটা বিন্দু যদি একই সরলরেখায়, তাছাড়া আর কোনো, মনে করো যদি এখানে যদি তিনটা বিন্দু এইভাবে থাকতো তাহলে তাদের যোগফল কখনো এইভাবে মিলতো না। অর্থাৎ এটা যদি 3 হতো, এটা যদি 4 হতো, তাহলে বলতো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি এই দুটো যোগ করলে কখনো বিসির সমান হবে না। তুমি এই বিন্দু তিনটাকে যদি উল্টা করে লিখতে, যদি এখানে সি দিতা, এখানে যদি বি দিতা, তাহলে এসি প্লাস বিসি এই দুইটা যোগফল অবশ্যই এ বি এর সমান হবে। অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর দূরত্বের যোগফল, অর্থাৎ এই বিন্দুর দূরত্ব এবং আর দুইটা বিন্দুর দূরত্বের যোগফল হবে তৃতীয় বিন্দু দুইটা দূরত্বের যোগফলের সমান। আশা করি বুঝে গেছে। তাহলে আমরা এইভাবেও প্রমাণটা করতে পারবো, অর্থাৎ এইটা বিন্দু থেকে এইটা বিন্দুর আমি দূরত্ব বের করব, এইটা বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করব, তাহলে এইটা থেকে এটা করলাম, এটা থেকে এটা দূরত্ব করলাম, এবং এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব। যে কোনো দুইটা দূরত্বের যোগফল হবে তৃতীয়টা দূরত্বের সমান। যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারি বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত। এইভাবে দূরত্ব দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এর পরের অধ্যায়ে আমরা দেখব কি, যে আমরা কি করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বলবো। অর্থাৎ আমাদেরকে কি করবে, এই ত্রিভুজটার তিনটা যে শীর্ষ আছে, এই শীর্ষ বিন্দু তিনটার স্থানাঙ্ক দিয়ে দিবে। অর্থাৎ এই নাম্বার 2 তে আমরা যেভাবে প্রমাণটা করবো, এই বিন্দুটার স্থানাঙ্ক দিবে x1 y1, এই বিন্দুটা দিবে x2 y2, এবং এই বিন্দুটা দিবে x3 y3। আমরা প্রমাণটা দ্বিতীয়ভাবে কিভাবে করতে পারি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পরের অধ্যায়ে দেখব। আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইভাবে লিখব, এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু হবে x1 y1 x2 y2 x3 y3 আর হচ্ছে x1 y1। এইভাবে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদেরকে বলবে যে দেখাও যে এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা জানি একই সরলরেখায় অবস্থিত হলে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না, অতএব এদের ক্ষেত্রফলটা কি হবে, শূন্য হবে। অর্থাৎ এইটা ক্যালকুলেশন আমরা দেখব যে ক্ষেত্রফলটার মানটা কি আসবে, 0 আসবে। যদি 0 আসে তাহলে আমরা বলতে পারি এই বিন্দু তিনটি দ্বারা গঠিত এই বিন্দু তিনটি একই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা এইভাবে প্রমাণ করব। আবার যখন আমরা সরলরেখায় যাব, সরলরেখার অধ্যায়ে, তখন এই সেম প্রমাণটা আমরা এইভাবে করব। আমরা জানি যে একটা সরলরেখার যতগুলো বিন্দু আছে সবার ঢাল সেম। অর্থাৎ এইটা আমরা ওইখানে গিয়ে করবো, তারপর জাস্ট আমি বলে রাখি যেন ওইখানে গিয়ে পেঁয়াজ না লাগে। মনে করো একটা সরলরেখা আছে, একটা সরলরেখা তৈরি হতে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। অর্থাৎ একটা বিন্দু, মনে করো তুমি হাঁটতেছো, তুমি এই কন্ডিশনে হাঁটবে, মানে তোমার একক সময় একক মান হবে, বাট তুমি একটা নির্দিষ্ট রেখা বরাবর একটা নির্দিষ্ট কন্ডিশনে হাঁটবে। তাহলে এই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে, এই বিন্দুটা সাপোজ ধরলাম, এই বিন্দুটা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই বিন্দুটা এক্স অক্ষের সাথে থিটা কোণই উৎপন্ন করবে। তাহলে দেখি এক্স অক্ষের সমান্তরালে যদি জানি, তাহলে এইটুকুর মান যদি 30 হয়, তাহলে এইটুকুর মানও কি হবে, 30 ডিগ্রি। ঠিক তেমনি যতগুলো বিন্দু আছে এইটুকুর মানও থিটা হবে। অর্থাৎ একটা সরলরেখার যতগুলো বিন্দু আছে তারা সবাই এক্স অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করে। একটা সরলরেখা যদি সেম উৎপন্ন করে, তাহলে আমরা জানি ঢাল m = হচ্ছে tan থিটা। তাহলে সবগুলা বিন্দু যদি একই কোণ উৎপন্ন করে, তাহলে tan থিটার মানটা কি সবসময় কি হবে, সেমই হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা সরলরেখা যখন থাকবে তাদের সবগুলো বিন্দুর ঢাল সেম। তাহলে তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে তাহলে তাদের ঢাল সেম হবে। আমরা জানি ঢাল বের করতে আমার 2 বিন্দু লাগে, তাহলে যেহেতু এই তিনটা বিন্দু একই সরলরেখায় থাকবে, তাহলে এই দুইটা বিন্দুর ঢাল বের করব আমরা, এবং এইটা বিন্দুর ঢাল বের করব। যদি ঢাল সেম হয়, বা আমরা এই বিন্দু এবং এই বিন্দুর ঢাল বের করব, এবং এই বিন্দু এবং এই বিন্দুর ঢাল বের করব, দেখবো যে ঢাল দুইটা কি সেম। তাহলে ঢাল সেম হলে বিন্দু দুইটা কি একই সরলরেখায় অবস্থান করছে। এইভাবে এই প্রমাণটা আমরা করব। তো আমরা এই অধ্যায়ে যেহেতু দুইটা বিন্দু দূরত্বের মধ্যে প্রমাণ করছি, তাহলে এটা আমরা দূরত্বের মাধ্যমে প্রমাণটা করব। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা কি করব, এইটা এবং এইটা বিন্দু দূরত্ব বের করব, এবং এইটা বিন্দু দূরত্ব বের করব। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করতে পারি। এই দূরত্বের ক্ষেত্রে আমরা দূরত্বের সূত্রে আমরা চলে যাই। তাহলে দূরত্বের সূত্রে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি সেটা দেখব।
তাহলে সবগুলো ম্যাথই এইভাবে হবে। তাহলে ধরলাম হচ্ছে 4 -1 1,2 এবং 2,1 এবং 1,2 বিন্দু তিনটি যথাক্রমে লেট সলিউশন আমরা করতেছি। ধরলাম বিন্দু তিনটি যথাক্রমে এ, বি এবং সি। আমরা ধরে নিলাম যে এই বিন্দু তিনটা হচ্ছে এ, বি এবং সি। তাহলে আমি কি করব, এ এবং বি এটা বিন্দু ধরছি, এ এটা বি এবং এটা সি, ঠিক আছে, অর্থাৎ তিনটা বিন্দু। এটা ধরলাম এ বিন্দু যেটা হচ্ছে 4,-1, আর একটা বিন্দু ধরলাম বি বিন্দু যেটা হচ্ছে 1,2, আর একটা বিন্দু ধরলাম সি বিন্দু যেটা হচ্ছে, বারবার একে ভুল করতেছে, এটা হচ্ছে 2,1 আর এটা হচ্ছে 1,2। তাহলে আমরা জানি কি এইটুকু দূরত্ব প্লাস এইটুকু দূরত্ব অবশ্যই এসি এর দূরত্বে সেম হবে, বা যে কোনো একটা কিছু হবে। যেহেতু আমরা বিন্দুগুলো সুন্দরভাবে বসাই নেই, তাহলে যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব আরেকটা বিন্দুদের দূরত্বের যোগফলে সমান হবে। তাহলে আমরা ধরি এ বি আমাদের কত আসে, √, ভুজদ্বয়ের অন্তর, তাহলে 4 - 2 একই চিহ্ন বিশিষ্ট মানে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 2, 4 - 2 স্কোয়ার প্লাস -1 -1 স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কত হবে, 4 থেকে যদি আমি হচ্ছে 2 বাদ দেই তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর -1 হচ্ছে কত, -2, -2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, মানে হচ্ছে হবে √8, তাই তো। √8 কে আমরা এইভাবে লিখতে পারি 4 × 2। তাহলে দেখো তো এই 4 কে 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 2√2 আমরা পাবো এ বি। আচ্ছা, এরপর আমরা দেখলাম কি বিসি ইকুয়াল টু আমরা কত পাই, √, তাহলে হচ্ছে কি যেহেতু একই চিহ্ন বিশিষ্ট তাহলে বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 1 এর উপর স্কোয়ার প্লাস 1 থেকে 2 বাদ দিলে হবে 1, 1 এর উপরে স্কোয়ার, তাহলে পাচ্ছি কত, 1√2। তাহলে বিসির মান পাইলাম। এবার আমার দরকার এসির মান। এসির মান আমাদের কত হবে, √, 4 থেকে 4 - 1 তাহলে হচ্ছে 3 স্কোয়ার প্লাস -1 থেকে 2 বাদ তাহলে হচ্ছে -1, যেহেতু বিপরীত চিহ্ন বিষয় তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 2 আর একে কত হবে 3 স্কোয়ার। একবার শর্টকাট করলাম, তাহলে হচ্ছে কত, এটা হবে 9 + 9 অর্থাৎ √18। আচ্ছা, √18 কে আমরা কি লিখতে পারি, √9 × 2 লিখতে পারি, তাহলে 3 স্কোয়ার মানে না, তাহলে 3√2। আচ্ছা দেখো তো এ বি এবং বিসি যোগ করলে এসি সমান হয় কিনা, অবশ্যই সমান হয়। তাহলে এখানে 2√2 আর এখানে একটা √2, 3√2 3, তাহলে আমরা বলতে পারি কি এ বি প্লাস বিসি ইকুয়াল টু হচ্ছে এসি। অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব এবং আর দুইটা বিন্দুর দূরত্বের যোগফল হবে একটা বিন্দুর দূরত্বের যোগফলের সমান। অতএব আমরা বলতে পারি এই বিন্দু তিনটা একই সরলরেখার উপরে অবস্থান করছে। তাহলে এইটা গেল একটা প্রমাণ। নাম্বার 2, আমরা ত্রিভুজের কিছু প্রমাণ করব। তাহলে এই প্রমাণটা আমরা কয়ভাবে করব, 3 ভাবে করব, ঠিক আছে। ত্রিভুজের অধ্যায়ে গিয়ে আমরা একভাবে করব। তাহলে আমাদেরকে বলে যে বিন্দুর দূরত্বের মাধ্যমে প্রমাণ করো, তাহলে এইভাবে করতে হবে। ত্রিভুজের মাধ্যমে করলে ওইভাবে করব, আবার সরলরেখা ঢালের মাধ্যমে বললে আমাকে এইভাবে করতে হবে। 3 ভাবে এই প্রমাণটা আমরা করতে পারবো। এবার আমাদেরকে বলবে কি যে আমরা জানি যে আমাদের ত্রিভুজ কি আছে, সমবাহু ত্রিভুজ। মনে করো আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টা বাহু সমান। আমাদের কি বলবে, এই 3টা যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের শীর্ষ যে বিন্দুগুলো আছে বা কর্ণ যে বিন্দুগুলো আছে, তাহলে এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে 3টা, বা কর্ণবিন্দু। দুই কথা বলে, এক হচ্ছে শীর্ষবিন্দু,
শীর্ষবিন্দু বা হচ্ছে কর্ণবিন্দু, একই কথা। এই বিন্দুগুলো আমাদেরকে দিয়ে দিবে। মনে করো এইটা বিন্দুর স্থানাঙ্ক, আমরা জানি ঠিকানাহীন মানুষের যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ঠিকানাহীন বিন্দুরও কোনো দাম নাই। বিন্দুর ঠিকানা বলতে বিন্দুর স্থানাঙ্ক, বুঝা যাচ্ছে? ঠিকানাহীন সরলরেখার মানুষের যেমন দাম নাই, ঠিকানাহীন সরলরেখারও কোনো দাম নাই। তাহলে সরলরেখার ঠিকানা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে বিন্দুর ঠিকানা হচ্ছে স্থানাঙ্ক, সরলরেখার ঠিকানা হচ্ছে সরলরেখার সমীকরণ, বৃত্তের ঠিকানা হচ্ছে বৃত্তের সমীকরণ, কনিক্স পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের ঠিকানা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমাদেরকে এই তিনটা বিন্দুর কি দিবে? ঠিকানা দিয়ে দিবে। মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে x2 y2, এবং এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে x3 y3। কোন বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়েছে? একটা ত্রিভুজের শীর্ষবিন্দু বা কর্ণবিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি এরকম দিয়ে দিয়ে আমাকে বলবে যে দেখাও যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সেম, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে এটার দৈর্ঘ্য 5 হবে এবং এটার দৈর্ঘ্য 5 হবে। একটু আগেই আমরা দেখলাম যে দুইটা বিন্দু দেওয়া থাকলে এদের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে আমরা কি করব? এই দুই বিন্দুর মাধ্যমে যদি আমরা তিনটা বিন্দু ধরে নিব, মনে করো এই বিন্দুটার নাম দিছে এ, এটার নাম দিলাম বি এবং এটার নাম দিলাম সি। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব কিভাবে? এ বি ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। একটু আগে আমরা করলাম। তাহলে এইভাবে আমরা কি করব? এ বি এর মান বের করব, তারপর কি বের করব? বি সি এর মান বের করব, তারপর কি মান করব? সি এর মান বের করব। এই তিনটা মান বের করে যদি তিনটার রেজাল্ট সেম হয়, অর্থাৎ এটাও যদি 5 হয়, এটাও 5 হয় এবং এটাই 5 হয়, তাহলে আমরা বলতে পারবো না এই বিন্দুগুলো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, কারণ বাহুগুলোর দৈর্ঘ্য সেম। তাহলে এই বিন্দুগুলো হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আবার আমাদেরকে যদি বলে সমদ্বিবাহু, অর্থাৎ দুটো বাহু সেম বলছে, এটা একটা ত্রিভুজ দিছে, মনে করো এ বি সি। তাহলে আমাকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিই। তাহলে আমরা কি করব? এ বি এর দৈর্ঘ্য বের করব, এ সি এর দৈর্ঘ্য বের করব এবং বি সি এর দৈর্ঘ্য বের করব। আমরা দেখব কি এ বির মান যদি 5 হয়, এ সি এর মান যদি 5 হয়, আর এইটার মান যে কোনো কিছু হতে পারে, যদি দুইটা বিন্দু এবং এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সেম হয়, তাহলে আমরা বলবো যে এই ত্রিভুজটা এই শীর্ষবিন্দুগুলো, অর্থাৎ এই যে শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অর্থাৎ এটা ছিল সমবাহু, এটা ছিল সমদ্বিবাহু। এবার যদি আমাকে বিষমবাহু ত্রিভুজ দেয়, অর্থাৎ একটা ত্রিভুজ আমাকে দিল, এরকম দিল, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু কোনোটারই দৈর্ঘ্য সেম না, তাহলে এ বি এবং সি আমাকে বলবো যে দেখাও যে এই বিন্দু তিনটা একটা বিষমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে বিষমবাহু ত্রিভুজ বলে তাহলে আমরা বলবো কি এ বি এর দৈর্ঘ্য বের করব, এসি এর দৈর্ঘ্য বের করব এবং বিসি এর দৈর্ঘ্য বের করব। বের করে আমরা বলবো এ বি বিসির এসির সমান না এবং এসি হচ্ছে বিসি এর সমান, অর্থাৎ কোনটা বাহুর সাথে সমান না। এখানে কি হবে? সমদ্বিবাহু এ বি ইকুয়াল টু যদি এসি হয় তাহলে এটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি আমার এটা এরকম হয় যে এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে সি হয়, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি করব? তাহলে প্রথম প্রমাণটা গেল যে বিন্দুগুলো সমরেখ কিনা, 1 নম্বর। 2 নম্বর প্রমাণ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে বলবে যে এই ত্রিভুজটা সমদ্বিবাহু কিনা, এই ত্রিভুজটা সমবাহু কিনা, এই ত্রিভুজটা বিষমবাহু কি না। আর একটা ত্রিভুজ আছে আমাদের কি? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজ সমকোণী কিনা সেটা কিভাবে প্রমাণ করি? আমরা জানি পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য আছে, তাই তো? উনি বলেছিলেন কি যে কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির
সমান, তাই না? সেখান থেকে আমরা বলি যদি এ বি এবং সি বিন্দু ধরি তাহলে আমরা বলি কি এ বি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইরকম যদি কোনো একটা ত্রিভুজ হয় যার অতিভুজের স্কোয়ার সমান হবে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের যোগফল, সেটাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দুর স্থান আমাকে দেওয়া থাকে, সেখান থেকে আমরা এ বির মান বের করব, এ বি স্কোয়ারের মান বের করব। কারণ আমরা জানি কি আমাদের অ্যাকচুয়ালি তো স্কোয়ারে থাকে, আমরা রুটটাই বেশি পার করে দিই, অর্থাৎ রুটটা পার করব না। এ বি স্কোয়ারের মান বের করব, বিসি স্কোয়ারের মান বের করব, আর হচ্ছে এসি স্কোয়ারের মান বের করব। তাহলে এই দুইটা অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু লিখবো বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এই যে মান দুইটা আসবে অর্থাৎ এই মানটা এবং এই দুইটা যোগফল, অর্থাৎ এই দুইটা যদি যোগ করলে সেম হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। শুধুমাত্র দূরত্বের মাধ্যমে, শুধুমাত্র দূরত্বের সূত্রের মাধ্যমে আমরা এই প্রমাণটা করতে পারি। বুঝে গেছে? আচ্ছা, এখন যদি আমরা এটা চতুর্ভুজের ক্ষেত্রে দেয় সেম জিনিস, আমরা প্রমাণ করতে পারবো না। আবার যদি বলে যে দেখাও যে আমাদের একটা ম্যাথ আছে বইয়ে, যে দেখাও যে এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু, তাহলে সমকোণী মানে অবশ্যই এইটা তো ফিল আপ করবে, ঠিক আছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমদ্বিবাহু মানে কি যে কোনো দুইটা বাহুর মান সেম হবে, তাহলে অর্থাৎ এইটা তো হবে প্লাস হচ্ছে সাপোজ ধরলাম যে এই বাহু এবং এই বাহু সমান, অর্থাৎ হবে এসি ইকুয়াল টু হবে বিসি। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু মানে তার দুইটা বাহুর সমান এবং সমকোণী মানে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আশা করি দূরত্বের মাধ্যমে যে আমাকে ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে যদি প্রমাণ করতে বলে, যে প্রমাণ করে যে এই ত্রিভুজটা সমদ্বিবাহু, বিষমবাহু বা সমকোণী ত্রিভুজ, আমরা পারবো ইনশাআল্লাহ, তাই না? কিচ্ছু না, একবারে সহজ। আচ্ছা, এবার যদি আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কিছু প্রমাণ দেয়, তাহলে আমরা দেখলাম কি দেখলাম হচ্ছে তিনটা বিন্দু পরস্পর একই সরলরেখা অবস্থান করছে, সেই প্রমাণটা করলাম। আমরা ত্রিভুজের প্রমাণগুলো করলাম। এবার যদি চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের প্রমাণগুলো দেখি, চতুর্ভুজের ক্ষেত্রে কি আছে আমাদের, আমরা জানি আয়তক্ষেত্র এবং সামান্তরিক এদের কি বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে? আমরা যদি একটা আয়তক্ষেত্র দেয় তাহলে আয়তক্ষেত্রে আমরা জানি কি তার বিপরীত বাহুগুলো সমান। আয়তক্ষেত্র মনে করি এটা হচ্ছে আয়তক্ষেত্র একটা, তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা যদি বি হয় দৈর্ঘ্য, এটা হবে কি বি। আবার আমরা জানি কি সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা যা হবে ঠিক আছে, অর্থাৎ এই বাহুটা এ হলে এই বাহুটা এ, এই বাহুটা বি হলে এটা হবে বি। অর্থাৎ আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য কি, সামান্তরিকের কোণগুলোর সমকোণ, বাট সরি আয়তক্ষেত্রের কোণগুলোর সমকোণ, কিন্তু সামান্তরিকের কোণগুলো কি না সমকোণ না, বাট তার বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমাকে কি বলবে এই আয়তক্ষেত্র বা এই আয়তক্ষেত্র বা সামান্তরিকের শীর্ষবিন্দুগুলো দিবে। তাহলে কয়টা শীর্ষবিন্দু দিবে? চারটা। এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে দিয়ে দিবে। মনে করবো বলবে যে এটার স্থানাঙ্ক হচ্ছে এ এর নাম দিলাম, যাতে x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি, যার স্থানাঙ্ক x2 y2, এই স্থানাঙ্ক হচ্ছে সি, যার স্থানাঙ্ক হচ্ছে x3 y3, এইটার স্থানাঙ্ক হচ্ছে ডি, x4 y4। এই চারটা বিন্দুর শীর্ষে কি আমাকে স্থানাঙ্ক দিয়ে দিবে। ঠিক তেমনি সামান্তরিকেরও আমার কি করবে, চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে। এখন দেখো আমি কি করব, দূরত্ব বের করব। তাহলে আমি কি করব, এ বি বের করব, তারপর হচ্ছে বের করব হচ্ছে বিসি বের করব, তারপর হচ্ছে সি ডি বের করব, তারপর হচ্ছে ডি এ বের করব। এই চারটা দূরত্ব বের করব। এই ক্ষেত্রে আমরা কি করব, এ বি এর দূরত্ব বের করব, বিসি এর দূরত্ব বের করব, সিডি এর দূরত্ব বের করবো, আর ডি এর দূরত্ব বের করবো, ঠিক আছে? এখন দেখো আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর সমান। যদি আমার এ বি
ইকুয়াল টু হচ্ছে সিডি হয়, আর হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে ডিএ হয়। তাহলে এটা আমরা বলতে পারি আয়তক্ষেত্র, তাই তো, বিপরীত বাহুগুলো সমান। আবার এই ক্ষেত্রে দেখো, এ বিটা যদি আমার কার সমান হয়, সিডি এর সমান হয়, এবং হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে এডি এর সমান হয়, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হয়, তখন আমাদের কনফিউশন আমরা বলতে পারি এটা কি হতে পারে, আয়তক্ষেত্র বা সামান্তরিক হতে পারে। অর্থাৎ যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই চতুর্ভুজ ক্ষেত্রটা কি হতে পারে, হয় আয়ত হতে পারে, না হলে সামান্তরিক হতে পারে। এখন এটা আয়ত না সামান্তরিক, এটা কিভাবে প্রমাণ করব? দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের এই কর্ণর দৈর্ঘ্যগুলো সবসময় কি সেম, অর্থাৎ এসি ইকুয়াল টু অবশ্যই কি হবে, বিডির সমান হবে। এসি ইকুয়াল টু হচ্ছে বিডি। তাহলে আমরা সাথে কি করব, এসি এবং বিডির দৈর্ঘ্য করব। যদি দৈর্ঘ্য সেম হয় তাহলে সেটা আয়তক্ষেত্র, আর যদি এসি নট ইকুয়াল টু বিডি হয় তাহলে সেটা সামান্তরিক। তাহলে বিপরীত বাহুগুলো সমান হলে আমরা সেটা বলতে পারি সেটা আয়তক্ষেত্র হতে পারে বা সামান্তরিক হতে পারে। যদি কর্ণের দৈর্ঘ্যগুলো সেম হয় তাহলে সেটা আয়তক্ষেত্র, যদি কর্ণের দৈর্ঘ্যগুলো সেম না হয় তাহলে সেটা সামান্তরিক। প্রমাণ করে গেছে। তাহলে আয়তক্ষেত্র এবং সামান্তরিক আমরা প্রমাণ করতে পারবো। ঠিক তেমনি বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে, ঠিক তেমনি বর্গ এবং রম্বস, কারণ আমরা জানি বর্গেরও 4টা বাহু সমান, রম্বসেরও 4টা বাহু সমান। তাহলে বর্গেরও 4টা বাহু যদি সমান হয়, অর্থাৎ একটা যদি বর্গক্ষেত্র আমরা হয়, এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র ধরলাম এই 4টা বাহু সমান, এ বি সি ডি। তাহলে এ বি ইকুয়াল টু হবে বিসি ইকুয়াল টু হচ্ছে সিডি ইকুয়াল টু হবে ডি এ। ঠিক তেমনি রম্বসেরও 4টা বাহু সমান, আচ্ছা ধরলাম যে 4টা বাহু সমান করে, তাহলে রম্বসের ক্ষেত্রে কি এটা হবে। তাহলে যদি 4টা বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি রম্বস বা বর্গক্ষেত্র হতে পারে। এখন রম্বস না বর্গক্ষেত্র সেটা কিভাবে ডিসাইড করব? যদি কি হয়, এসি কর্ণ এবং বিডি কর্ণটা সেম হয়, এসি ইকুয়াল টু হচ্ছে বিডি হয়, তাহলে আমরা বলতে পারবো এটা একটা হচ্ছে বর্গক্ষেত্র। আর যদি এসি নট ইকুয়াল টু বিডি হয় তাহলে সেটা বলবো হচ্ছে একটা রম্বস। আশা করি বুঝা গেছে। তাহলে আমরা দূরত্ব সূত্রে 3টা প্রয়োগ দেখলাম, আর একটা দেখবো বৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে আমরা প্রমাণ দেখবো। সেটা কি, যে আমাদেরকে একটা বৃত্ত দিয়ে, আমরা জানি বৃত্তের পরিধির উপর যতগুলো বিন্দু আছে, ঠিক আছে, আমরা জানি একটা বৃত্ত তৈরি হওয়ার জন্য একটা নির্দিষ্ট বিন্দু লাগে এবং আরেকটা কি লাগে, চলমান বিন্দু। ঠিক আছে, একটা চলমান বিন্দু, মনে করো একটা বিন্দু ফিক্সড আছে, একটা বিন্দু, আর একটা বিন্দু কি করবে, এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরবে। মনে করো আরেকটা বিন্দু এটা আছে, এটা চলমান বিন্দু। মনে করো তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে আর তুমি তার থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে এইভাবে তুমি প্রদক্ষিণ করতেছো। তাহলে যদি প্রদক্ষিণ করো তাহলে এই যে একটা সার্কেল শেপ তৈরি হবে সেটাকে আমরা বলছি বৃত্ত। তাহলে একটা থাকবে কি, চলমান বিন্দু। আচ্ছা, চলমান বিন্দু মানে তুমি যদি এইভাবে সর্বক্ষণে ঘুরো তাহলে তোমার মান কি সবসময় এক থাকবে না পরিবর্তন হবে? সবসময় তোমার মানটা ভিন্ন ভিন্ন হবে, বাট তোমার বন্ধুর মানটা কি ফিক্স, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এটা বৃত্ত। এখন দেখো বৃত্তের কন্ডিশন কি, এই বিন্দু থেকে সবসময় একই দূরত্ব। তাহলে এই বৃত্তের পরিধির উপর যতগুলা বিন্দু থাকবে না কেন, এই সবগুলা বিন্দু এই কেন্দ্র থেকে কি থাকবে, সমদূরবর্তী। অর্থাৎ এখানে যদি একটা বিন্দু থাকে পরিধির উপর, এখানে একটা বি থাকে, এটা একটা সি বিন্দু থাকে, তাহলে এই বিন্দুগুলো সবসময় এই কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু দূরত্ব 5, এইটুকু দূরত্ব 5, এবং আমরা জানি এইটুকু দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদেরকে বলবে যে 3টা বিন্দু দিবে, বলবে দেখাও যে এই 3টা বিন্দু, বলে এই 3টা বিন্দু দিয়ে দিবে। মনে করি এটা বলবো 5 6, আচ্ছা x1 y1, এটা বিন্দু বলবে হচ্ছে x2 y2, এবং এটা বলবে x3 y3। বলবে যে দেখাও যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, মনে করো বলবে যে এটা কেন্দ্র আছে x4 x5 y5 বলবো। ঠিক আছে,
x4 y4 বললো। বলবে যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং দেখো যে এই তিনটা বিন্দু এই বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে আমরা কি কেন্দ্র থেকে তিনটা বিন্দুর দূরত্ব বের করবো। যদি দূরত্ব তিনটা সেম হয় তাহলে আমরা বলবো যে এই বিন্দু তিনটা বৃত্তের পরিধির উপরে অবস্থিত। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা দূরত্বের সূত্রের প্রমাণ প্রয়োগ করব। ঠিক আছে, আমাদের এখানে অসংখ্য ম্যাথ গুলো আছে, আমরা আশা করি এগুলো সব পারা যাবে। ঠিক আছে, এর মধ্যে আর কয়েকটা ম্যাথ আছে, আমরা সামনের ক্লাসে করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।